2026 রবির বর্ষ। স্বভাবতই যারা সত্যের পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, ধর্মের পথে থাকবে তাদের অভ্যুত্থান হবে। যারা ঠিক এর বিপরীত করবে তারা ধূলিসাৎ হয়ে যাবে। মিথুন রাশি, মকর রাশি, তুলা রাশি এদের জন্য 2026 বেশ উপাদেয় এবং উন্নতিকারক। অন্যান্য রাশিগুলো কুম্ভ রাশি, মীন রাশি, কর্কট রাশি এদের রাষ্ট্রীয় ক্ষেত্রে বিরাট পালাবদল হবে। নতুন বছরে আমরা প্রত্যেকে একটা অপ্রিয় কথা বলবো, যেটা অনেকে মানতে পারবে, অনেকেই মানতে পারবে না। গ্রহের বিচার যদি বলা হয় তাহলে পশ্চিমবঙ্গে বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রত্যেকটা সেখানকার সংখ্যাগুরু মুসলিম ওই রকম অন্তঃশ্বাসশূন্য জীবন্ত জানোয়ারে পরিণত হয়েছে এবং তাদের মাথার ওপর যেটা বসেছে সেই পালের গোদাটা তো আরও বড় জানোয়ার। একেবারে জল পানি সব বন্ধ করে দিতে হবে। যাদের দুদিন পর পেঁয়াজ কেনার পয়সা থাকবে না, হ্যাঁ, আলু সেদ্ধর সাথে কী দিয়ে ভাত খাবে সেইটা তো যারা বুঝতে পারছে না, যাদের দুদিন পর ধান চাল জুটবে না, যাদের দুদিন পর ওষুধ বিষুধ তো এখনই জোটে না, হ্যাঁ, শিক্ষা দীক্ষার অবস্থা তো ততই বচ, তারা যখন এগুলো করে, এগুলো কিছুই নয়, এগুলো পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। তা মরবার আগে যা যা করে এখন বাংলাদেশ তাই করছে। ভেতরে ভেতরে ভারত প্রস্তুত হচ্ছে, একদম অস্তিত্ব শূন্য হয়ে যাবে, এটা বুঝতে পারবে বাংলাদেশ। দীর্ঘদিন এরা শিরদাঁড়া বেচে দিয়ে এখন সরীসৃপ হয়ে শীত ঘুমে চলে গেছে। তা স্বভাবতই ছায়ানটের জন্য এদের মনে দরদ আসবে কেন? এরা বরং আফগানিস্তানে কিছু হলে কিংবা আরও অন্যত্র কিছু হলে তার জন্য এরা কেঁদে ভাসাবে। এরা অন্যের জায়গায় কিছু হলে সেইটাকে নিয়ে এরা সরব হবে কেবলমাত্র আমরা বেঁচে আছি এটা দেখাবার জন্য। নতুন বছর পশ্চিমবঙ্গের কেমন কাটবে? জ্যোতিষমতে 2026 রবির বর্ষ। স্বভাবতই যারা সত্যের পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, ধর্মের পথে থাকবে তাদের অভ্যুত্থান হবে। যারা ঠিক এর বিপরীত করবে তারা ধূলিসাৎ হয়ে যাবে। মিথুন রাশি, মকর রাশি, তুলা রাশি এদের জন্য 2026 বেশ উপাদেয় এবং উন্নতিকারক। বিপরীত পক্ষে অন্যান্য রাশিগুলো কুম্ভ রাশি, মীন রাশি, কর্কট রাশি এদের কিন্তু একটু বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রীয় ক্ষেত্রে বিরাট পালাবদল হবে, বিপর্যয় বলা যেতে পারে। রক্তপাত, হত্যা, হানাহানি, লুটতরাজ এগুলো কিন্তু চলতে থাকবে। স্বভাবতই আমাদের সতর্ক থাকতে হবে রাষ্ট্রীয় উত্থান পতন এবং সংঘর্ষ সংঘাতের দিকে, যেন আমরা এমন কোনো আচরণ না করি যাতে সংঘর্ষ এবং সংঘাত বাড়তে থাকে। তাহলে কিন্তু ভারতের কপালে দুর্গতি আছে। সাধারণ মানুষের জন্য কি কি পরামর্শ দেবেন, কি কি করণীয় এই নতুন বছরে? নতুন বছরে আমরা প্রত্যেকে একটা অপ্রিয় কথা বলবো, যেটা অনেকে মানতে পারবে, অনেকেই মানতে পারবে না। সেটা হচ্ছে রবিবার দিন নিরামিষ খেতে হবে। বলে এটা মহারাজ কি বলছেন? কিন্তু আপনারা খেয়ে দেখুন একটা বছরের জন্য, যেহেতু এটা রবির বর্ষ, রবিবার দিনকে নিরামিষ খান, ভীষণ ভীষণ উপকার পাবেন। সেই সঙ্গে প্রতিদিন সূর্যার্ঘ্য দিন, সূর্য প্রণাম করুন, সৎ পথে থাকুন, মানুষের পাশে থাকুন। কথাগুলো আলংকারিক হলেও 1 মাস পালন করুন, শুধু জানুয়ারি মাসটুকু। এর উপকার আপনি নিজেই বুঝতে পারবেন। তখন বাকি 11টা মাস পালনের জন্য আর অনুরোধ করতে হবে না, নিজেরাই পালন করবেন। দেশের নানা গণ্যমান্য জ্যোতিষীরা দাবি করছেন যে পশ্চিম বাংলায় নাকি একটা বিরাট পালাবদল হতে চলেছে, বিরাট একটা পরিবর্তন হতে চলেছে, আর নাকি মুখ্যমন্ত্রী থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারও কি তাই মত? এখন গ্রহ নক্ষত্রের বিচারের ওপরও তো কোনো বিচার থাকে, সেটা হচ্ছে ঠিক ভোট মেশিনারির বিচার। এখন গ্রহের বিচার যদি বলা হয় তাহলে পশ্চিমবঙ্গে
পালা বদল হবে। আর যদি ভোট মেশিনারির বিচার বলা হয়, তাহলে কে কার সাথে কোথায় কি অন্তঃসূত্রে জড়িয়ে গেল, হ্যাঁ, তারপর কি ফল প্রসব হলো, এখন হস্তি মশক প্রসব করলো কি না, সেটা তো কালই বলে দেবে। আর জনতা জনার্দন তো আছেই। রাজনৈতিক দিক থেকে তাহলে কোন দলের পাল্লা ভারী বলে মনে করছেন? বিজেপি না তৃণমূল নাকি বাম কংগ্রেস? মানুষ যে দলকে নিয়ে আসবে সেই দলেরই পালা ভারী হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের কাজে যারা লাগবে। কেবলমাত্র মেলা খেলা ভাতা, ভিক্ষা, মন্দির মসজিদ ধর্ম, বাবরি রাম এইসব ছেড়ে যারা মানুষকে রাবড়ি খাওয়াতে পারবে, মানুষ তাদেরকেই নিয়ে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কোন কোন রাশির জাতকদের জন্য ভালো সময় আসতে চলেছে যদি একটু ব্যাখ্যা করে বলেন? মেষ, মিথুন, তুলা, এই সমস্ত রাশিগুলোর জন্য কিন্তু বেশ ভালো সময় আসতে চলেছে। বিশেষ করে মিথুন রাশি, বৃষ রাশি, এরা স্বভাবতই বাস্তববাদী হয়। স্বভাবতই এই যে রবির বর্ষ, সেই রবির বর্ষে এদের উন্নতি হবে, এমন কিছু পরিবর্তন হবে বা এমন একটা পরিস্থিতি হবে যে দীর্ঘদিনের অন্যায় অপমান তার থেকে এদের মুক্তি হতে পারে। ব্যবসা বাণিজ্য যারা করে সেখানে একটা উল্লেখযোগ্য লাভের মুখ তারা দেখতে পারে। যারা চাকরি বাকরির সঙ্গে জড়িত আছে তাদের পদোন্নতি ঘটতে পারে, কর্মস্থলে পরিস্থিতি অনুকূল হতে পারে। আর সর্বোপরি যারা ধর্মপথে থাকবে, একদম দেখানদারি ধর্ম নয়, আত্মিকভাবে যারা ধর্মের সঙ্গে থাকবে, সেই ধর্মের নাম হিন্দু মুসলমান খ্রিস্টান নাও হতে পারে, সেই ধর্মটা একান্তভাবে মানব ধর্মও হতে পারে, যারা থাকবে আগামী বছর ২৬ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফেভারিট হবে। মহারাজ, আমরা দুদিন আগেই দেখলাম, মানে যে বিষয়টা এখনো ঠান্ডা হয়নি, যে দীপুচন্দ্র দাসের এরকম বর্বর হত্যা, তা নিয়ে সারা পৃথিবীর লোক চিৎকার করছে বাংলাদেশের এই বর্বরতাকে। তার মধ্যেই কিন্তু দেখা গেল বাংলাদেশে নতুন করে আরো অরাজকতার পরপর লিস্ট আমি বলছি। ঢাকায় ঐতিহাসিক মধুদার ক্যান্টিন ভাঙচুর করেছে কোনো এক অজ্ঞাত পরিচয় যুবক, রাতের অন্ধকারে ট্রাক আটকে লুটপাট হয়েছে, এবং তার সঙ্গে বাংলাদেশে ফের আরো এক যুবক, তার নাম অমৃত মণ্ডল, এবং তার বাসস্থান হচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ী জেলায়, তাকে মানে পিটিয়ে মারা হয়েছে। একটা হিন্দু যুবক খুন নিয়ে সারা পৃথিবী তোলপাড় হচ্ছে, তার মধ্যেই আরেকটি ছেলেকে খুন করা হলো। এর শেষ কবে হবে এবং ভারত কি কোনো ব্যবস্থা নেবে নাকি ওই মৌনতা নিয়েই ভারত চলবে, কি মনে হয়? বাংলাদেশে কোনো প্রশাসন নেই, বাংলাদেশে কোনো সংবিধানের শাসন নেই। বাংলাদেশ একটি ফেইল্ড স্টেট, একটা ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া সাম্রাজ্য। আর শুধু তাই নয়, বাংলাদেশের মানুষ ঠিক যুদ্ধোত্তরকালে যেটা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা যেটা দেখেছি, মানুষগুলো তখন হয়ে গেছিল হলো ম্যান, স্টাফড ম্যান। বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রত্যেকটা সেখানকার সংখ্যাগুরু মুসলিম ওই রকম অন্তঃশ্বাস শূন্য জীবন্ত জানোয়ারে পরিণত হয়েছে। এবং তাদের মাথার ওপর যেটা বসেছে সেই পালের গোদাটা তো আরও বড় জানোয়ার। শুধু জানোয়ার না, একটা পুতুল সরকার। ওই ইউনুস যতক্ষণ আছে, শান্তির জন্য নোবেল পেয়ে পৃথিবীময় অশান্তি ছড়ানোর জন্য যিনি একেবারে বিখ্যাত হয়ে রইলেন মানব ইতিহাসের পাতায়, সেই ইউনুস যতক্ষণ আছে ততক্ষণ বাংলাদেশের মুক্তি নেই, বাংলাদেশের বাঁচার কোনো সম্ভাবনা নেই, বাংলাদেশের রক্তাক্ত হবার কোনো সীমা পরিসীমা নেই, এবং বাংলাদেশের সন্ত্রাস বন্ধের কোনো উপায় নেই। ইমিডিয়েট যদি হয় তাহলেই একমাত্র বাংলাদেশকে এখনও বাঁচানো যেতে পারে। যে আইসিইউতে বাংলাদেশের গণতন্ত্র চলে গেছে, যে জায়গায় বাংলাদেশ পৌঁছে যাচ্ছে, একটা ইসলামিক স্টেট ঘোষণা হবার আগে তার ভেতরে কতগুলো লক্ষণ ফুটে ওঠে, আমরা সারা পৃথিবীতেই দেখেছি। যখন অ-ইসলামিক রাজ্যগুলো, দেশগুলো, রাষ্ট্রগুলো আস্তে আস্তে ইসলামিক রাজ্যের দিকে চলে যাচ্ছে, তখন কতগুলো সিমটমস, কতগুলো প্রতিক্রিয়া, কতগুলো লক্ষণ ফুটে ওঠে।
বাংলাদেশে তার প্রতিটা লক্ষণ ফুটে উঠেছে। সেখানকার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যন্ত নিজে বলছে যে এই বাংলাদেশ তার চেনা বাংলাদেশ নয়, এটা এখানে বসবাস করা যায় না, হিন্দুদের জন্য এই বাংলাদেশ নিরাপদ নয়। স্বভাবতই সারা পৃথিবীর মানুষকে সতর্ক হতে হবে। আর 2000 কিলোমিটার সীমারেখা যে দেশটার সঙ্গে, সেই ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে এতটা উদাসীন হয়ে থাকা চলবে না। একেবারে জল পানি সব বন্ধ করে দিতে হবে। রোগ শোক, বিদ্যা, শিক্ষা, ওষুধ, খাবার দাবার, আদান প্রদান সব যদি বন্ধ হয়ে যায়, আমার বিশ্বাস 1 মাসের মধ্যে বাংলাদেশের সারে সর্বনাশ ঘটবে। সেখানকার যারা ওই লুঙ্গি পাটিরা বড় বড় কথা বলে, তারা ভারত দখলের দিবা স্বপ্ন দেখে আর উল্টোপাল্টা কথা বলে বাংলাদেশের সাধারণ মানুষকে খেপিয়ে দেয়, ভারতবর্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে, আমার মনে হয় তাদের লুঙ্গি খুলে পড়ে যাবে। মানে আকাশপথে বাংলা আঘাতের সক্ষমতা এবং নজরদারি জোরদার করতে তুরস্ক থেকে আরো বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন কিনতে যাচ্ছে বাংলাদেশ। কারণ কি? তাদের শত্রু ভারতের সঙ্গে বোঝাপড়া করা বা মোকাবিলা করা। হাস্যকর নয় কি বিষয়টা? যাদের দুদিন পর পেঁয়াজ কেনার পয়সা থাকবে না, হ্যাঁ, আলু সেদ্ধর সাথে কী দিয়ে ভাত খাবে সেইটা তো যারা বুঝতে পারছে না, যাদের দুদিন পর ধান চাল জুটবে না, যাদের দুদিন পর ওষুধ বিশুদ্ধ তো এখনই জোটে না, হ্যাঁ, শিক্ষা দীক্ষার অবস্থা তো ততই বচো, তারা যখন এগুলো করে, এগুলো কিছুই নয়, এগুলো পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। তা মরবার আগে যা যা করে এখন বাংলাদেশ তাই করছে। ভারত কেন এতটা সংযম দেখাচ্ছে? এই যে আপনি এক্ষুনি বললেন যে সবকিছু বন্ধ করে দেওয়া উচিত, ঠিক এই একই দাবি কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও করেছিলেন এবং সারা রাজ্যের মানুষও করছে, সকলেই করছে, যে এখনো কেন বাণিজ্য নিয়ে বন্ধ করে দিচ্ছে না বাংলাদেশের সঙ্গে ভারত, যে কোনো বাণিজ্যের টার্মস সমস্ত বন্ধ করে দিচ্ছে না, কেন বাংলাদেশকে একেবারে গুড়িয়ে দিচ্ছে না ভারত? মানে বাংলাদেশের উপরে এক বেলা আঘাত হানলেও কিন্তু সেটা যথেষ্ট বাংলাদেশকে শেষ করে দেওয়ার জন্য বা বাংলাদেশের যে মানে বিশ্বাসের ভিত্তি নাড়িয়ে দেওয়ার জন্য। সেখানে দাঁড়িয়ে ভারত এত সংযম দেখাচ্ছে, মানে মৌনতা অবলম্বন করছে, এর পেছনে কি কোনো বৃহত্তর কারণ রয়েছে বলে মনে করেন? এক তো আন্তর্জাতিক রাজনীতি একটা আছে, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে পরস্পর দেশগুলোর সঙ্গে যে কি আচার কি আচরণ হবে তার একটা বিধি নিষেধ আছে, সেটাকে টপ করে পেরিয়ে যাওয়া যায় না। তবে আমাদের দৃঢ় বিশ্বাস ভারত কিন্তু এই মৌনতা দীর্ঘদিন দেখাবে না এবং ভেতরে ভেতরে ভারত প্রস্তুত হচ্ছে। চিকেন নেকের আশেপাশে যেভাবে ভারত তার প্রতিরক্ষাকে ইতিমধ্যে একদম সর্বোচ্চ লেভেলে সাজিয়ে ফেলেছে, কিংবা ভারতবর্ষের প্রতিটি বিমানবন্দরে যেভাবে প্রতিরক্ষাকে আরও জোরদার করা হয়েছে এবং বাংলাদেশের সীমানাগুলোতে ইতিমধ্যে যেভাবে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সেনাবাহিনীকে নিতে বলা হয়েছে, তাতে মনে হয় ভারত চুপ করে বসে নেই। ঠিক মিডিয়াতে আলোচনার স্তরে কিন্তু একটা এত বড় রাষ্ট্রের সংযম, শিক্ষা, প্রশাসনিক দক্ষতা, প্রতিরোধ নির্ভর করে না। সবে আমরা আশাবাদী ভারত সঠিক সময় সঠিক পদক্ষেপ নেবে। বাংলাদেশের প্রসঙ্গ টেনে এবার ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন পাকিস্তানের যুব নেতা। বাংলাদেশের উপর কোনো হামলা হলে পাকিস্তান সেনা ও মিসাইল তার জবাব দেবে বলে হুমকি দিয়েছেন শেহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের নেতা কামরান সৈয়দ উসমানী। এবং তার সঙ্গে তিনি মানে পাকিস্তান এবং বাংলাদেশের সামরিক জোটেরও আহ্বান জানিয়েছেন। অদ্ভুত বিষয়টা হচ্ছে যে 71 সালে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হলো এই ভারতের সাহায্যে, আজকে 2025 সালে সেই বাংলাদেশের সঙ্গে যারা খান সেনার বুটের তলায় পিষে যাচ্ছিল তাদের সঙ্গেই আবার নাকি ভাইচারার মানে সম্পর্ক তৈরি করার কথা বলছেন, সামরিক জোট তৈরি করবার আহ্বান জানাচ্ছেন পাকিস্তানের লোকজন, এবং বাংলাদেশ সেটাকে চুপচাপ মেনে নিচ্ছে এবং একই তালে তাল মিলিয়ে চলছে। কি বলবেন বিষয়টা নিয়ে? কামরানের কথায় কামরানও থাকতে পারে, কিন্তু আসলে রান করবার মতো কিছু ব্যাপার নেই। এসব ওখানকার অপরিপক্ক কতগুলো অবাস্তব কথাবার্তা, সেই নিয়ে ভারতের উদ্বিগ্ন হবার কিছু নেই। ভারতবর্ষের যা প্রতিরক্ষা শক্তি সেটা পাকিস্তানের থেকে কয়েকশো গুণ বেশি,
কয়েক গুণ নয়, কয়েকশো গুণ বেশি। স্বভাবতই ভারতধ্বজি তার সম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের ওপর, তাহলে ওরা নিজেদের নাম লেখবার আগেই উধাও হয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে। অতএব ওটা নিয়ে আমি মোটেও ভাবিত নই। তার পাশাপাশি যেটা ব্যাপার, আজকে এই যে পাকিস্তান আর বাংলাদেশের একটা ভাইচারা তৈরি হতে যাচ্ছে, কিংবা পাকিস্তানের এই যে বাংলাদেশ প্রীতি, এটা কিন্তু মুসলমানের মুরগি পোষার মতো একদম। হ্যাঁ, এটা যদি বাংলাদেশ এখনও না বুঝতে পারে, তাহলে কিছুদিনের মধ্যেই তারা কিন্তু চীন এবং পাকিস্তানের চক্রান্তে একদম অস্তিত্ব শূন্য হয়ে যাবে। এটা বুঝতে পারবে বাংলাদেশ, আর 1-2 মাসের মধ্যেই বুঝতে পারবে। কিন্তু তখন বুঝেও কিছু করতে পারবে কি না সে বিশ্বাস আমার নেই। স্বভাবতই সময় থাকতে থাকতে সুবুদ্ধির উদয় হোক, আর পাকিস্তান নিজের দেশকে আগে বাঁচাক। নিজের দেশের শিক্ষা, সংস্কৃতি, নিজের দেশের খাদ্য, স্বাস্থ্য, এইগুলো নিয়ে ওরা ভাবিত হোক। ওদের যা হাঁড়ির হাল, হ্যাঁ, যা ভাঙা মঙ্গলচণ্ডীর হাট ওরা সাজিয়ে বসে আছে, আবার অন্যের ঘরে উঁকি মারার স্পর্ধা কি করে পায়? আসলে এরকমই হয়, উজবুকদের একটা তো গতিবিধি থাকে আর লক্ষণ থাকে। তাই চিরকালের উজবুক যারা সারা পৃথিবীতে জেহাদ সাপ্লাই করে, এবং সারা পৃথিবীময় যারা জেহাদি সাপ্লাই করে, সারা পৃথিবীতে যারা রক্তের উৎসবের নেপথ্যে কারিগর হিসেবে কাজ করে, তাদের মুখে এসব কথা আদৌ পেয়েও ধোপে টিকবে না, আর আমরা তো ভাবিত নই। হাসনাত আব্দুল্লাহর 7 সিস্টার্স আলাদা করার হুমকি দিচ্ছেন, এবং তার সঙ্গে বাংলাদেশিরা এটাও বলছে যে আগামী বছর নাকি বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলবে এবং চ্যাম্পিয়ন হবে। কিছু বলবেন এই বিষয়ে? মাঝে মাঝে মানুষের পেট গরম হলেও এরকম নানান রকম দিবাস্বপ্ন দেখে। তা বাংলাদেশিরা এখন দিবাস্বপ্ন দেখছে, এরপর বেশ কিছুদিন না খেতে পেলেই হ্যাঁ সমস্ত বায়ু নিঃসরণ হয়ে যাবে, তারপর যা হবে সেগুলো ভবিষ্যতই বলে দেবে। তারেক রহমানকে ঘিরে বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী হওয়ার চর্চা, ভারতের সঙ্গে সম্পর্ক কিরকম হবে বলে মনে করছেন? উনি প্রধানমন্ত্রী হলে ভারতের কি লাভ হবে? এবং তারেক রহমান যে বক্তৃতা দিয়েছেন তাতে কিন্তু একেবারেই ছিল না যে ভারতের সঙ্গে লড়াই করতে হবে বা ইত্যাদি এই জাতীয় কথাবার্তা, যা উস্কানি দেয় এই জাতীয় কথাবার্তা ছিল না তার কথায় বা তার কণ্ঠে। শুধুমাত্রই ছিল যে কি করে নিজের দেশের উন্নতি হবে, এবং তার সঙ্গে তিনি হাদিকে শহীদ বলে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন। কিন্তু তার বক্তব্যে কিন্তু কোথাও দীপুচন্দ্র দাসের এই নৃশংস মৃত্যুর ঘটনা উঠে আসেনি, বা তার কথা তিনি উল্লেখ পর্যন্ত করেননি। কি বলবেন এই বিষয়ে? আমাদের মনে রাখতে হবে, তারেক রহমান ইউনূসের থেকে আরও এক কাঠি বেশি শ্যায়না লোক। স্বভাবতই তার হাতে পড়ে বাংলাদেশের উন্নতি হবে কি হবে না সেটা বলা যাচ্ছে না। হবে না বলেই বিশ্বাস, এবং যা কিছু স্ট্যাটিস্টিক্স বলছে, বাংলাদেশের উন্নতি করতে গেলে এই ইউনূস, তারেক রহমান এ জাতীয় মানুষগুলোকে সরিয়ে ফেলে একদম ধর্মনিরপেক্ষ, সোজা সাপটা শিরদাঁড়াওয়ালা মানুষের দরকার, দেশপ্রাণ মানুষের দরকার। তাছাড়া ধর্মের ধোঁয়া দিয়ে জিগির তুলে বাংলাদেশকে আর বাঁচানো যাবে না। তারেক রহমান হচ্ছে সেই স্তরের শেয়ানা যে মুখে এক মিষ্টি কথা বলবে আর ভেতরে ভেতরে বিষের ছুরি চালাবে। স্বভাবতই ভারত যেন তারেক রহমানের থেকে অনেক বেশি সতর্ক হয়ে থাকে। এটা অবশ্য ভারতবর্ষের যারা ক্ষমতার তক্তে তাউসে বসে রয়েছেন তাদের পরামর্শ দেবার কিছু নেই, তারা ভালোভাবেই সেটা জানেন। মহারাজ, আমরা জানি যে বাংলাদেশের ছায়ানট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত নামজাদা সংস্থা ছিল, যেখানে রবীন্দ্রসঙ্গীতের চর্চা হতো। সেই ছায়ানটকে ভাঙচুর করা হয়েছে, সেখানকার সমস্ত ইনস্ট্রুমেন্টস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ভেঙে ফেলা হয়েছে, এবং তারপরেও দেখা গেল যে অপর্ণা সেন, ইমন, কৌশিকদের মতো বুদ্ধিজীবী যারা শিল্পী, তারা একেবারে চুপ। যখন দেখা যায় যে প্যালেস্টাইনে বা গাজাতে কোনো মুসলিমের মৃত্যু হচ্ছে, অথবা কেন বাংলাদেশ পাকিস্তানকে জল সরবরাহ করবে না সেই প্রসঙ্গ আসে, তখন তারা রাস্তায় নেমে প্রতিবাদ করে। অথচ যখন আজকে বাংলাদেশে ছায়ানটের ভাঙচুর হলো বা দীপু দাসের সঙ্গে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটলো, তাকে হত্যা করা হলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই বুদ্ধিজীবীরা কোনো ক্যান্ডেল মার্চেও নামলো না, এবং তারা একেবারে মুখ বন্ধ করে নিল। সোশ্যাল মিডিয়াতে তাদের একটা ছত্র লিখতে দেখা গেল না। কেন? প্রথমেই বলি, এদের বারবার বুদ্ধিজীবী বলে মানুষের বোধ বুদ্ধিকে অপমান করবার দিন বোধহয় শেষ হয়ে গেছে। এরা বুদ্ধিজীবী কেউই নয়, এরা সব কুবুদ্ধিজীবী। হ্যাঁ, এবং দীর্ঘদিন
এরা শিরদাঁড়া বেচে দিয়ে এখন সরীসৃপ হয়ে শীত ঘুমে চলে গেছে। তা স্বভাবতই ছায়ানটের জন্য এদের মনে দরদ আসবে কেন? এরা বরং আফগানিস্তানে কিছু হলে কিংবা আরও অন্যত্র কিছু হলে তার জন্য এরা কেঁদে ভাসাবে। এরা অন্যের জায়গায় কিছু হলে সেইটাকে নিয়ে এরা সরব হবে কেবলমাত্র আমরা বেঁচে আছি এটা দেখাবার জন্য। ছায়ানটের জন্য এদের কিছু করার দরকার নেই। তার কারণ এরাই একসময় বলেছিল না নেতাজিকে তোজোর কুকুর, এরাই না বলেছিল চৈতন্যকে ন্যাকা চৈতন্য, এরাই না বিভিন্ন কটুকাটব্য করেছিল শ্রীরামকৃষ্ণকে ক্লিপ বলেছিল। আমরা কিন্তু সেসব কথাগুলো ভুলে যাইনি। স্বভাবতই এদের মুখ আর মুখোশ সব পরিষ্কারভাবে ফুটে উঠেছে, সামনে এসে গেছে। ফলে ওরা কিছু বলুক কিছু না বলুক, ওরা এখন যার দয়ায় বেঁচে আছে বা যেভাবে বেঁচে আছে এইভাবে চুপ করে যদি থাকে তাহলে মানুষের যথেষ্ট উপকার হবে, ওদের দ্বারা আর সমাজের কিছু উন্নতি হবে না। মহারাজ, আমরা বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে যখন কথা বলছি, বাংলাদেশের ছায়ানটকে কিভাবে ভাঙচুর করা হয়েছে সেটা আমরা চোখের সামনে দেখেছি, এবং এখানে যারা সঙ্গীতপ্রেমী মানুষ, শিল্পী মানুষ, তাদের কিন্তু প্রচন্ড সেটা দুঃখ দিয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকে তার ঠিক পরেই কিছুদিনের মধ্যেই দেখা গেল যে জাগো মা এই গানটি গাইতে গিয়ে বাধা পেয়েছেন সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। তারপরে 2 নম্বর ঘটনা হলো এই মানে সঙ্গীত শিল্পীকে সমর্থন করার জন্য নাকি শো বাতিল হয়েছে আরেকজন সঙ্গীত শিল্পী, এবং তার নাম পল্লব কীর্তনিয়া। তিনি সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে সেই দাবি করেছেন। এবং তৃতীয় ঘটনা হলো যে গত রবিবার নদিয়ার মাঝদিয়ার একটি অনুষ্ঠানে রাধাকৃষ্ণের রাসলীলা সংক্রান্ত একটি গান তোমরা কুঞ্জ সাজাও গো, এই গানটি গাইতে গেছিলেন একজন সঙ্গীত শিল্পী, তার নাম মধুবন্তী মুখোপাধ্যায়। এবং তিনিও জানিয়েছেন যে এই গানটি ধরবার সঙ্গে সঙ্গে একজন দর্শক খেপে গিয়ে তিনি তেড়ে আসেন তার দিকে মারবার জন্য, কিন্তু অন্যান্য দর্শকরা কোনো ক্রমে বিষয়টাকে সামাল দিয়ে নেন। পরপর 3টে ঘটনা আমাদের এখানে ঘটলো, যেখানে কাউকে বলা হচ্ছে যে একটা সেকুলার গান গাও, কাউকে সেই গানের সেই বিষয়টা সমর্থন করার জন্য তাকে ব্যান করে দেওয়া হচ্ছে, এবং কেউ রাধাকৃষ্ণের কীর্তন গাইতে চাইলে তাকে তেড়ে যাওয়া হচ্ছে মারতে। আমাদের এখানে আপাতত এই ঘটনা চলছে। এমন দিন কি আসতে চলেছে যে যেদিনকে আমাদের এই গান গাওয়াটাই বন্ধ করে দিতে পারে? কেন, তার পাশাপাশি আমাদের এটাও বলতে হবে যে কোথাও কোথাও খ্রিস্টানরা আক্রান্ত হচ্ছে, মুসলমানের মুখে পেচ্ছাপ করে দেওয়া হচ্ছে। আসল কথা, গোটা দেশটাই ধর্মীয় মৌলবাদের দ্বারা আক্রান্ত হয়ে গেছে। মৌলবাদ সেটা ইসলামেরই হোক, হিন্দুরই হোক, খ্রিস্টানেরই হোক, যে কোনো ধর্মের মত পদ বা শাখারই হোক, তা ঘৃণ্য, তা ত্যায্য, তা মানবতার শত্রু। কোনো মৌলবাদকেই আমরা স্বীকার করি না। বিশেষ করে সনাতন ধর্মে মৌলবাদের কোনো স্থান নেই। হিন্দুত্বের নাম নিয়ে যারা মৌলবাদ আমদানি করছে, সে বিজেপি হোক, তৃণমূলই হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক বা যে কোনো রাজনৈতিক দল হোক, তারা কিন্তু দীর্ঘদিন সনাতন ভারতবর্ষের বুকে এই কাণ্ড চালাতে পারবে না। সনাতন অর্থে কিন্তু হিন্দু ভারতবর্ষ নয়, হিন্দু রাষ্ট্র তৈরি করার মতো কোনো কল্পনা নয়। আমাদের মনে রাখতে হবে সংবিধানের মর্যাদা সর্বোপরি। রাষ্ট্র সংবিধানের দ্বারা পরিচালিত হয়। কোনো মানুষকে তার মানবিক পরিচয়ের উপরে কোনো ধর্মীয় স্টিগমা দিয়ে, কোনো ধর্মের ছাপ্পা মেরে দলে মতে শাখায় প্রশাখায় ভাগ করা চলবে না। এর চেয়ে বড় অপরাধ, এর চেয়ে বড় অন্যায় কিছু হতে পারে না। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শিলিগুড়ির কোনো হোটেলে বাংলাদেশিকে থাকতে দেওয়া হবে না, এবং সমস্ত হোটেলেরই দরজা বাংলাদেশিদের জন্য বন্ধ। কি বলবেন এই বিষয়ে? বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, তাতে এই সিদ্ধান্তকে আপাতকালের জন্য আমরা স্বাগত জানাচ্ছি। বাংলাদেশকে কিছুদিনের জন্য, ওই যেমন দুষ্টু ছেলেকে মাঝে সাঝে কানঠান মুলে দিতে হয়, এর একটু কানঠান মোলা দেওয়া দরকার। স্বভাবতই বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়া, অনির্দিষ্টকালের জন্য যে পথে ভারত সরকার হাঁটছে ইতিমধ্যেই, বাংলাদেশের মানুষের চিকিৎসার সুযোগ বন্ধ করে দেওয়া, শিক্ষা ব্যবস্থা তাদের জন্য একদম বন্ধ করে দেওয়া,
অন্তত বাংলাদেশকে কিছুদিনের জন্য তার স্বরূপটা চিনতে হবে। তাহলে বুঝতে পারবে যে কেবলমাত্র লুঙ্গি তুলে চিৎকার করলেই ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা যায় না। এটা একটা চরম বিশ্বাসঘাতকতা। যে ভারতবর্ষ ছিল বলে আজকে পূর্ব পাকিস্তান, সেখান থেকে নাম পরিবর্তিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হয়েছে, সেই ভারতবর্ষ যদি দূরে সরে যায় তাহলে বাংলাদেশ একদিন শূন্য দেশ হয়ে যাবে, শুধু দেশাদেশিতেই বাংলাদেশ ভরে যাবে। এটুকু ওখানকার মানুষ কিছুদিনের জন্য হলেও বুঝুক। বুঝলে মনে হয় ওটা মানুষের জন্য, সভ্যতার জন্য একটা বড় শিক্ষা হয়ে থাকবে।